আগামীকাল দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, এনসিপিআই এর ভবিষ্যৎ কি, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। যেটা জানা যাচ্ছে যে দিল্লির বঙ্গভবনে এই বৈঠক হবে। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এর ভবিষ্যৎ কি হবে আলোচনায় সেটা আসতে পারে, বৈঠকে সেই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। এলাকার পুলিশ প্রশাসনের সহযোগিতা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলেও একাধিক সাংসদ অভিযোগ করেছেন। কোন বিষয়ে তাদের মধ্যে মূলত কথা হবে সেটা এখনো জানা যায়নি, জানার কথাও নয়। কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছে। জ্যোতির্ময়, আগামীকালের বৈঠক, সে বৈঠকে কি কি আলোচনা হতে পারে, একটা সম্ভাব্য তালিকা রাজনৈতিক মহল তৈরি করতে পারে, বিশেষজ্ঞরা তৈরি করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত বা বিভিন্ন রিয়াকশন নয়াদিল্লিতে কি কি পাওয়া যাচ্ছে আমি তোমার কাছ থেকে জানতে চাই। দেখো, ইতিমধ্যেই বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত এনসিপিআই পার্টিকে আলাদা সংসদীয় দলের মান্যতা দেননি স্পিকার। বাদল অধিবেশন শুরুর অন্তত এক মাস আগে, এক মাসের বেশি সময় আগে এই আবেদন করা হয়েছিল যে এনসিপিআইকে পৃথক সংসদীয় দলের মান্যতা দেওয়া হোক। কবে এই মান্যতা পাওয়া যাবে তা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। তার কারণ স্পিকারের অফিস এই মুহূর্তে তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। শিবসেনার মামলার যতক্ষণ পর্যন্ত না নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ উদ্ধব ঠাকরে শিবির থেকে 6জন সাংসদ তারা যোগ দিয়েছেন একনাথ শিন্দে ক্যাম্পে। যাদের এই যোগদানকে বা মিশে যাওয়াকে মান্যতা দিয়েছেন স্পিকার, আর তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেস চলছে। এই রায় সুপ্রিম কোর্ট থেকে আসার পরেই এনসিপিআই নিয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে সূত্র মারফত খবর। আর ঠিক এই প্রেক্ষাপটেই এই যে 20 জন সাংসদ, তাদের অধিকাংশের সাংসদ এলাকা থেকে যে অভিযোগ উঠে আসছে যে তারা তৃণমূল জমানায় বিজেপির সঙ্গে যে বৈরিতার সম্পর্ক ছিল, এখনও স্থানীয় বিজেপির নেতাকর্মীরা তাদের সঙ্গে সেই বৈরিতার সম্পর্কই বজায় রাখছে। অর্থাৎ তৃণমূল ছেড়ে এনসিপিআই হয়ে যাওয়ার পরেও এখনও সেই শত্রুতা, এখনও সেই বৈরিতাই রয়েছে। শুধুমাত্র তাই নয়, অনেক সাংসদ, অর্থাৎ সাংসদরা নিজেরাই এলাকা ছাড়া, তারা নিজেদের সাংসদ এলাকায় পৌঁছতে পারছেন না। পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা তারা পাচ্ছেন না। আর এই যাবতীয় বিষয় তারা দীর্ঘদিন ধরে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরতে, এবং এর আগেও তারা এই চেষ্টা করেছেন। পরপর 2 সপ্তাহ এই বৈঠক বানচাল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তিনি শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারেননি। গত সপ্তাহে নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীকে কিছুটা বিষয়টা সম্পর্কে জানিয়ে এসেছে। বিজেপির সঙ্গে মিশে যাবে এই কথাটা কেউ আমার মনে হয় না বলেছে বলে। ভবিষ্যৎ কি হবে জানি না। আমরা যে কারণে বারবার শুভেন্দুর সঙ্গে মিট করেছি, আলাদা করেও প্রত্যেকে 5 জন 3 জন করে প্রত্যেকে এলাকা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, যেগুলো আটকে আছে সেগুলো কি, বা যেগুলো বড় প্রজেক্ট কিছু হলে এলাকার ভালো হবে, যেগুলো করতে পারা যায়নি, বা যেগুলো ইচ্ছে আছে, বা যেটা স্পেশাল সাপোর্ট দেবে বলেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেগুলো কি কি হবে সেই প্রপোজাল নিয়ে কথা বলা। আর নিজস্ব এলাকার যাদের যা কথা বলার আছে, যে কি কি প্রবলেম হচ্ছে বা প্রবলেম হচ্ছে কিনা, ওকে থ্যাংক ইউ বলা। আর যদি কিছু অসুবিধা হচ্ছে আমি ডাইরেক্ট সিএম কে বলছি, সিএম সেগুলো সলভ করে দিয়েছে। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। আর যে আগামীকাল এই বৈঠক আছে, এই বৈঠকের আগে একটা জল্পনা তৈরি হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের একটি দাবিকে কেন্দ্র করে। তিনি বলছেন 2-3 জন সাংসদ এখনো তৃণমূল কংগ্রেসের, তাদের সঙ্গে এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। জেপি নাড্ডার সঙ্গে এই বিষয় নিয়ে কথা চলছে, কথা বলেছেন কাকলি ঘোষ দস্তিদার। আগামীকাল শুভেন্দু অধিকারী আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন। একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি।
এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরও দু একজন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। সৌগত রায় তিনি বলছেন যে এই তিনজন বিজেপির থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরও দু তিনজন সাংসদ, জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরও সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। এখানে কে কাকুলি কে কি এতে কিছু এসে যায় না। এরা বহুবার নির্বাচনে হেরেছে, ওনার নাম ছিল হেরো কাকুলি। তাই ওনার কোনো আলাদা কোনো অস্তিত্ব, আর ওনার ছেলে তো রাজনীতি করে না, তিনি কেন মন্তব্য করছেন জানি না। এদের কোনো গায়াবিলিটি নেই। তৃণমূল কংগ্রেসের লিডারের নাম মমতা ব্যানার্জি, এর বাইরে এই আকুলি কাকুলি বাকুলির কারুর কোনো ভ্যালু নেই। এদিকে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, তিনি সোশ্যাল মিডিয়ায় ঠিক একই রকম মায়ের কথারই পোস্ট করেছেন। তিনি বলছেন দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং তিনজন সাংসদ খুব দ্রুত যোগ দিচ্ছেন এনসিপিআইতে। এই পোস্ট কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। আর এদিকে শিবির বদলে জল্পনার মধ্যে শশী পাজার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ তার এই কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে যাওয়া, সেটা নিয়ে রীতিমতো কৌতূহল বাড়ছে। মানে শশী পাজার ভূমিকা নিয়ে কৌতূহল বাড়ছে বঙ্গ রাজনীতিতে। যদিও কুণাল ঘোষ তিনি কি দাবি করছেন, তিনি দাবি করছেন যে অবস্থান বদলাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী, তবে এই নিয়ে আবার স্পিকটি নট শশী পাজার। আর অন্যদিকে দোলা সেন, তার সম্পর্কেও কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী। মমতা বন্দ্যোপাধ্যায়তেই আস্থা রয়েছে রাজ্যসভার সাংসদের। সুশীদি তো একজন মানে আমাদের একেবারে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, সুশীদির সঙ্গে একটা ব্যক্তিগত কানেকশান। এবং অজিত পাঁজা যখন আমায় খুব স্নেহ করতেন, ওনাদের বাড়িতে যেতাম, সুশীদি আমায় তখন থেকে দেখছে। ফলে আমি সব ব্যাপারটাই রাজনীতির মঞ্চে আনতে চাই না, কিন্তু আমি এইটুকু বলছি, আমার কাছে যেটুকু সর্বশেষ তথ্য, ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি, ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন সেখানেই আছেন। আগামীকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদ মানে কাকলিদের বৈঠক রয়েছে, এবং তার আগে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। কি দাবি করেছেন আমি বিগ ওয়ালে পিসিআরকে বলবো একবার প্লে করতে। কালীঘাট তৃণমূলের দিকে পা বাড়িয়ে অধিকাংশ এনসিপিআই সাংসদ দাবি করছেন কুণাল ঘোষ অন্তত 17 জন সাংসদ ফিরতে চাইছেন কালীঘাট তৃণমূলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে। আগামীকাল আপনারা জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারদের মানে এনসিপিআই সাংসদদের বৈঠক আছে, এবং সেই বৈঠকের আগে চাঞ্চল্যকর দাবি। তবে শুধু এখানেই শেষ নয়, তিনি কি বলছেন কুণাল ঘোষ আরো বলছেন যে ঋতব্রত শিবিরে যারা গিয়েছে তার মধ্যে থেকে অন্তত 55 জন বিধায়ক মমতা মুখী, পুলিশের চাপেই মুখে কুলুপ তাদের, এমনই দাবি বেলেঘাটার বিধায়কের। শোনাই আপনার। মানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি। পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেব না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। পার্থক্যটা গড়ে দিচ্ছে পুলিশের চাপ। উপনির্বাচন আর তার ঠিক আগে প্রতীক বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল, সেক্ষেত্রে যদি জোড়াফুল প্রতীক হাতছাড়া হয় তাহলে প্ল্যান বি তৈরি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি তার
প্ল্যান বি, জোড়াফুল না থাকলে সূর্যমুখী প্রতীক করবে কালীঘাট তৃণমূল। সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। প্রতীক নিয়ে তৃণমূলের টানাপোড়েন পৌঁছেছে নির্বাচন কমিশনে। আপনারা জানেন কয়েক দফায় নথি জমা দিয়েছে দুই তৃণমূলই, মানে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। আর তৃণমূলের ক্ষেত্রেও যদি শিবসেনা মডেলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাই প্ল্যান বি রেডি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। লড়াই সুপ্রিম কোর্টে হবে, আগেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী, আর সেই সঙ্গেই বিকল্প ভাবনাও প্রস্তুত তার। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটি যার চেয়ারম্যান মাননীয় অরূপ রায়, সেই শিবির, সেখানে সেই দলের যতজন বিধায়ক রয়েছেন প্রত্যেকেই সেই দলের প্রতি কমিটেড। আমাদের চেয়ারম্যান অরূপ রায়, আমাদের স্টেট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব মিত্র, দুজনই মাননীয় বিধায়ক। প্রত্যেক বিধায়ক দলের আদর্শের প্রতি এবং নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমি এইটুকু স্পষ্ট করে বলতে পারি, বাকি অন্য কে কি বলছেন সেটা নিয়ে আমি মনে করছি না আমার কোনো কমেন্ট করার প্রয়োজন আছে। আর এই প্রতীক বিড়ম্বনা নিয়ে কালীঘাটের বাড়ি থেকে সোশ্যাল মিডিয়ায় ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাই আপনাদের। নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তবে এখানেই শেষ নয়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও প্রতীক নিয়ে ঋতব্রত শিবিরকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তার বার্তা দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাকে। সিম্বল কাটবেন, টাকা কাটবেন তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে। এই টাকা আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেবো, সবটা কেড়ে নেবো, সবটা কেড়ে নেবো। আসল তৃণমূল আমরা। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। তৃণমূলের এই প্রতীক যুদ্ধ নিয়ে তীব্র কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন? কি বলছেন? পদ্মফুল হাতে রাখেননি তো, জোড়া ফুল গোটা ফুল দিয়ে কি করবেন? সঙ্গে তো কিছুই নেই। মমতাকে খোঁজা দিলীপ ঘোষের। পদ্মফুলটা রাখেননি তো আবার? দেখুন, এইসব জোড়া ফুল গোটা ফুল চলতেই থাকবে। আজকে ফুল নিয়ে কী করবেন? পার্টির অফিস, পার্টির অ্যাকাউন্ট কিছুই তো নেই হাতে। আর যারা চালাবে, এমএলএ এমপি থেকে কর্মী, তারাও নেই সঙ্গে। অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন, তো স্টেটমেন্ট দিয়ে যে কদিন চলে। শহীদ দিবসের পর এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের দুই শিবিরে। গান্ধী মূর্তিতে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চাইল কালীঘাট তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতিতে ঋতব্রতপন্থী তৃণমূল। পুলিশের কাছে গান্ধী মূর্তিতে অনুষ্ঠান করার অনুমতি চাইবে তারাও। আগের দিন তো দেখেছিলাম 21শে জুলাই যারা আলাদা পালন করতে গেছিল ঢাক ঢোল করে, তারপর তো প্লাস্টিকের চেয়ার ফাঁকা। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দু একজন বলছেন হ্যাঁ এসছি, যাতায়াতের পথে এসছি, যাবো তো ওখানে দিদির বক্তব্য শুনতে। ফলে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। যদি অন্য কোনো দল যদি এই 21শে জুলাই মেয়রোট করার জন্য কাউকে কোনো রকম মদত দিয়ে থাকেন, আমি তো বলবো এবার সে মদতগুলো ফেরত নিয়ে নিন। কি মদত দিলেন যে প্লাস্টিকের চেয়ার ভরাতে পারে না?
আমরা করছি, আমাদের এনডব্লিউসি মিটিং আছে আগামী রবিবার দিন। এনডব্লিউসি মিটিংয়ের পর আমরা যারা ভবনে রোজ অ্যাভেলেবেল থাকি তারা একটা আলোচনা করেছি, ছাত্র নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু এনডব্লিউসি মিটিংয়ের পর কংক্রিটলি জানাবো। তহবিল মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। ইডির বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না, আদালতে যুক্তি দেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল। সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, পাল্টা সওয়াল ইডির আইনজীবী। অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। যদি তদন্ত করার থাকে করুন, একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে। কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন। তহবিলে চাবি খুলতে কালীঘাট তৃণমূল কর্মীর সংখ্যা বাড়িয়ে বলছে অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটনের তৃণমূল ভবন যারা কাজ করতেন তারাই আবার কাজ করছেন, ভবন ফাংশন করছে। তো সব মিলিয়ে 9 জন। মানে হঠাৎ করে 215 সংখ্যাটা শুনে আমিও একটু চমকিত আর কি। স্বাভাবিকভাবে আশঙ্কা তৈরি হচ্ছে যে এখানেও সেই ফর্জারি তালিকা দেখতে হবে, তালিকা যাচাই করতে হবে। 215 তো বিরাট সংখ্যা। আমাকে ভাঙার অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু প্রলোভনে কাজ হবে না, মন্তব্য কালীঘাট তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। हमें भी बहुत लोगों ने कोशिश की तोड़ने की या दूसरी तरफ ले जाने की, बहुत कोशिश की, लेकिन मैं तो खुली किताब की तरह हूँ। मुझे तो ऐसा कोई डर, कोई प्रलोभन, वो मुझ पर रंग लाएगा नहीं। आपको मेरा स्वभाव, मेरा कैरेक्टर पता है। बहुत लोग, लेकिन मैं उनको दोष नहीं देता हूँ। शायद उनमें से बहुतों ने मेरा भला सोच के ही ऐसा कहा होगा मुझको आने के लिए अपने साथ, यहाँ छोड़ के जाने के लिए। ठीक है, उस समय जोश था, एक अजीब सा उत्साह था उनके अंदर में, एक अजीब सा खौफ था, और चाहते थे कि शायद हम निकल जाएं, हम पे कोई तकलीफ ना आए, इसलिए ऐसा कहा होगा। लेकिन हमने कहा कोई बात नहीं, मैं जहाँ था वहीं ठीक हूँ, और मैं हमेशा मानता हूँ और कहता हूँ, वंस ए फ्रेंड ऑलवेज अ फ्रेंड। मैं उनके साथ था, टीएमसी ममता बनर्जी के साथ था, उनके साथ हूँ और उन्हीं के साथ ही रहूँगा।